অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৮। মার্জিয়ার চাচার বাড়ির লোক সকল আসছে। মার্জিয়া রান্না করছে যত্ন করে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন দেখতে এলেই বিয়ে হয় না, তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কোনোই ঠেকিয়ে বই নজর বোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কী হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবে না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলোবাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল। পরনের কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। অন্তু থমকালো। সে এমন যুবতীসুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্যরশ্মির প্রতিসারাঙ্ক ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামল, আবার শুরু করলো। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্যে অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি। চিপচিপে লম্বা দেহতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচি আম্মা, আমি জয় আমির, মেম্বরের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ও জয়, আয় আব্বা, ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চিনব না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করল কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত না কিরে তোরা, আবার আলাদা করে বসার দাওয়াত দেব, বস। অন্তু রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আমার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। ধমকানো হাতের শিথিলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না, বেহায়ার মতো গিলল অন্তুর সুরুতটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে শত্রুর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপর পা তুলে বসল। সোফার উপরিভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আরমিন? নট গুড। ছে।
অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমার অতিথি হিসেবে একটু বেশি পছন্দ হইবার কথা। আফটার অল আমি। অন্তুর মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন, তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হলো। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছিলাম, তা না শুনে কী সব আয়োজনে লেগেছেন। ছেলে বেশি কথা বলো। স্বর নরম করল। খা বাপ, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হলো। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ভালোবাসতেন, তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসলো। রাবেয়াকে জিজ্ঞাসা করলো, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন। বাপ, আমার ছেলের শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তুরে দেখতে আইতেছে। জয় ভুরু উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তুর মায়ের ওপর বিরক্তিতে দাঁতের দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে এসেছে জয় আমির, তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞাসা করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসল। আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমনে বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি, এরা তো সোনার ছেলে, দাঁড়া। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মাজান তো ভালোই, তুমি শালি এরকম খিটখিটে কেন? অন্তু জাজিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম, তুমি যে খ্যাসরা। ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। অন্তু বেশ শান্ত করে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? কী কাজে লাগে ওই শয়তানের গাঁটি? জয় হাসল। বাড়ি বউ এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটারে মানব বলে মনে হয় না। থাপড়ে 4টে দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন নয়, জয়ের মতো উগ্র ছাত্র নেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ওরা জঙ্গলি। জয় মুখ ভ্যাংচায়। আজ নাকি বলি দেয়া হবে তোমার? কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাতমস্তক উপর নিচ করে দেখল অন্তুর। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বউ এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাপাক কবে পিছু ছাড়াবেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারা দিল নিতে। রাবেয়া বললেন, চলবে এতে? টাকা জয় দেখেনি, তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে। হ্যাঁ, চলবে চাচিমা। না চললে ধাক্কা মারব। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরীর ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই। কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার্ড করেছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা আম্মারা সব ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন এবার। ঠোঁট কামড়ালো। ওপরে ভালোই আছে মনে হয়। মরার পর আর দুঃখ কিসের মানুষের? আতকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল, না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়কে গম্ভীর দেখল।
রাবেয়ার মায়া হলো তগড়া যুবকের অমন নীরব অপারগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা, আজ আসি। আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে? মাঝে মধ্যেই আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা। চাচিমা ভুলেই বলল অথবা ইচ্ছে করে, বোঝা গেল না। আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখেছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয় নাই। তাতে কি, গতকালের পিকনিক আছে, সেটার জন্য টাকা নিলেন? জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করবো এই টাকার? জয় হাসল। কত দিয়েছে? 200। যা, আর একটু লাগিয়ে 1 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেসান। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তার জালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শটল কর্ক ঢোকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরীচিকা ধরা বিল্ডিং। দোতলার ওপরের পেছনের দিকে মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কর্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নেই। এই সমস্যাটা একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বগতিত্বে করে, চেহারা দেখছি আজ ওর। ভাই, তাতে কি? শালি মেলা সুন্দরী আছে। মানে বহুতেই তো দেখছি। এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কয়ে কারাক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট। মাইরে, তাক লাগে গেছিল আমার, সিরিয়াসলি। হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর? হ, আগে বহু মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগেও ওর চোখ দেখছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছে, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনি টুটকা খাই তাইলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে 4 খান বাজাই। কথা শেষ করে ঢোক গিলল।
যেন কথা ফুরায়নি, তবুও থামলো জয়। হামজা হাসল। এরপর জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকাইয়া আছি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে, যেমন আগে সিনেমায় দেখতাম। চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ অমনে। দেখতে খুব ভালো না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে। ওর কালা জামার হাতার ভেতর দিয়ে হাতটা সেরকম ফর্সা দেখাইতাছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হলেও লাগবে। আমার তো এইটুকু সহ্য হইতেছে না, আমি ছাড়া কেউ ওরে দেখব। আজ নাকি কোন শালার ছেলে দেখতে আইছে ওরে। ওই শালারে পন্দাইতে মন চাইতাছে। এই শালা কবির আর লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস কেন? চোখ সংযত রাখতে পারো না শালা? পুরুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না। কবির জিজ্ঞাসা করলো ইতস্তত করে, ভাই, আপনি কি মাইয়ার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসলো জয়। হ, অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কুরবান করতেও রাজি আছি রে কইবরা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটমেন্ট হতে পারে না। ওসব বোদাইদের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওসব কাব্যিক প্রেম পীড়িত আমার সিস্টেমে নাই। ছোটলোকি কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুটা একটানা র্যাকেট পেটালো। গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে থাকা ছেলেটার ওপর, গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দিই একখান। ধুমধারাক্কা গান বাজছে। জয় একধারে র্যাকেট পিটিয়ে গেল। শটল কক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ঝাড়ছে ওই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের ওপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন, ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনও হৃদয়ে বাজে। তারপরও কেন যেন এইখানেই ফিরে আসে, সব ভুলে গিয়ে আবার হারাতে চায়। তার পরেরটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিতের মতো ধুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল্ল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের ওপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ঝমঝমে মাথায় কেঁপে উঠে গানটা। যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়, জয় আবার গাইল, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদের তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতের মতো
চেয়ে রইল জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ। অল্প একটু সততা তার পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাজার নামে পাগল হইলাম ঘুরি আমি আজমিরি গিয়ারে। এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না, ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতটা হাতে নিয়ে মাংসের নাড়া দিতে গলা ছাড়ল, তুই পাগল, তোর মন পাগল। পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপরেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলোর ওপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়, এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোথা থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজা নেতৃত্ব ও গম্ভীর্য কোনো দিন টেকে না, যত সিরিয়াস মুহূর্তেই হোক। ওই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে, পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছা করল রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ হয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভুরু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই।